গল্প মায়াবতী, লেখা SF টবেসম। জন্মের পর বাবা আমার চেহারাও দেখতে চায়নি। তার ধারণা ছিল আমিও হয়তো আমার মায়ের মতো হয়েছি। কথাগুলো কানে আসতেই ফোন থেকে চোখ সরিয়ে আমার সামনে বসা মেয়েটির দিকে দৃষ্টি দিলাম। আমি মুনাওয়ার মিসবাহ। যতদূর জানি ওনার নাম স্নিগ্ধা। আমার মা এই মেয়েটিকে আমার জন্য পছন্দ করেছে। ছবিতে দেখেছিলাম খুবই সাধারণ একটি মেয়ে, আর আমার গার্লফ্রেন্ড স্মার্ট, আধুনিকা মেয়ে। ঠিক আমার মেন্টালিটির। সেখানে এই মেয়েকে পছন্দ করার প্রশ্নই আসে না। বুঝে আসে না আমার মা কিভাবে আমার জন্য এই মেয়েকে পছন্দ করলো। এখানে আসার বিন্দু মাত্র ইচ্ছা ছিল না আমার। শুধুমাত্র মায়ের কথার মান রাখতে আসা। এখানে এসেছি প্রায় 10 মিনিট। এতক্ষণে প্রথম ওনার দিকে ভালো করে তাকালাম। নামের মতোই মেয়েটির চেহারাতে রয়েছে স্নিগ্ধতা। গায়ের রং ধবধবে ফর্সা নয়, উজ্জ্বল বর্ণ বলা যায়। ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, চোখে গাঢ় কাজল, মাথায় সুন্দর করে হিজাব পরে আছে। চেহারার সবটুকু যেন মায়া দিয়ে ভরা। কিছুক্ষণ চুপ থেকে মেয়েটি আবার বলা শুরু করলো, আমার মা কৃষ্ণবর্ণের। মায়ের সরলতা দেখে আমার দাদিমাকে তার ছলের বউ করে নিয়েছিলেন। কিন্তু বাবা নাকি কখনোই মাকে পছন্দ করতেন না। উঠতে বসতে কথা শোনাতেন। শুধুমাত্র দাদির কারণে তার সাথে সংসার করছিলেন। কারণ তিনি ছিলেন দাদির বাধ্য সন্তান। হঠাৎই একদিন দাদি চলে যান না ফেরার দেশে। দাদির মৃত্যুর সাথে সাথে মায়ের জীবনে নেমে এলো ঘোর অমাবস্যা। 7 দিনের মাথায় আমার মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন আমার বাবা ও তার বোনেরা। আমি তখন মায়ের গর্ভে। বাবা কোন কিছুই শুনতে চাননি। আমার জন্মের পর বাবাকে খবর পাঠানো হয়েছিল, কিন্তু তার সাফ কথা ছিল কালোর পেটে কালোরই জন্ম হবে, আর তিনি এমন সন্তান চান না। আমি স্পষ্ট দেখতে পেলাম মেয়েটির চোখে পানি টলমল করছে। ঘন ঘন পলক ফেলে সেই পানি আটকানোর আপ্রাণ চেষ্টা করছে। আমি যেন কিছু বলতে চেয়েও বলতে পারলাম না। কোথায় গিয়ে যেন সব কথা আটকে যাচ্ছে। আবারও কিছুক্ষণ নীরব থেকে বলে উঠল, আপনার পূর্বেও আরো অনেকের সাথেই আমার কথা হয়েছে, কিন্তু একটা ব্রোকেন ফ্যামিলির মেয়ে, যাকে তার বাবা পরিচয়ই দেন না, তাকে কেউ কেন বিয়ে করবে? আপনারও হয়তো একই অভিব্যক্তি। সমস্যা নেই, আমি কিছু মনে করিনি। হয়তোবা আপনাদের জায়গায় আমি থাকলেও এমনটাই করতাম। আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমাকে কিছু বলতে না দিয়েই মেয়েটি সেখান থেকে চলে গেল। বাড়িতে আসতেই শুরু হলো মায়ের প্রশ্নের ঝড়। মেয়েটার সাথে দেখা করেছিস? পছন্দ হয়েছে? খুব মিষ্টি না মেয়েটা? কেমন লাগলো তোর? আমি মায়ের কোন প্রশ্নের জবাব না দিয়েই ঘরে চলে এলাম। পিছন থেকে মা কয়েকবার ডাকলেও সাড়া দিলাম না। আমার কেন জানি খুব রাগ হচ্ছিল। ওই মেয়ের সাহস কি করে হলো আমাকে এমন কথা বলার? আমাকে দেখে তার এত ছোট মানসিকতার মনে হয়েছে। আমি অন্য সব ছেলেদের মতো এই সামান্য কারণে তাকে রিজেক্ট করব? পরক্ষণেই ভাবতে লাগলাম, ওই মেয়ের কথায় আমার এত খারাপ কেন লাগছে? আমি তো এটাই চাচ্ছিলাম। এবার নিজের উপর নিজেরই রাগ হচ্ছে। তবু না চাইতে কেন জানি বারবার স্নিগ্ধার কথা মনে পড়ছিল। এদিকে রাহা বারবার কল করে যাচ্ছে। আমার কিছুই ভালো লাগছে না। ফোন সাইলেন্ট করে বালিশের পাশে রেখে দিলাম। রাহা হচ্ছে আমার প্রেমিকা। এখন ওর কল রিসিভ করলেই নানান কৈফিয়ত দিতে হবে। এরপরে গাল ফুলিয়ে থাকবে। আবার আমাকে কয়েক ঘন্টা ধরে ওর রাগ ভাঙাতে হবে। এই মুহূর্তে আমার ওর রাগ ভাঙানোর মুড নেই। যা হবে পরে দেখা যাবে। এই মেয়েটা না একটু বেশি করে। কখনোই আমার সিচুয়েশন বুঝতে চায় না। সারাদিন পরিশ্রম করে এসে তাকে ঘন্টার পর ঘন্টা সময় দাও। আবার কিছু হলেই হুটহাট রাগ। তাও যেন তেন রাগ নয়। এদিকে কি রে, ছেলেটার সাথে কথা হলো? কেমন মনে হলো?
তার ছেলের হাসি দিয়ে স্নিগ্ধা বলে, কেমন আর হবে মা, নিজের বাবার কাছে যে মেয়ে মূল্যহীন তাকে কি আর অন্য কেউ। ভিতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে স্নিগ্ধার। মুনতাহাও আর কিছু বলল না মেয়েকে। সবসময় কেমন একটা অপরাধ বোধ ভোগে সে। আজ তার জন্যই তার মেয়ের এই অবস্থা। যদি সে কালো না হতো তাহলে হয়তো স্নিগ্ধাও আর ওর বাবার নয়নের মনে থাকতো। যদিও এসবে মুনতাহার কোন দোষ নেই, তবুও সে নিজেকেই দায় মনে করে। অফিসের কাজে ঠিকঠাক মন বসছে না। চোখের সামনে স্নিগ্ধার ওই দরদ মাখা মুখটা ভেসে আসছে শুধু। যতই চেষ্টা করছি ওকে নিয়ে না ভাবতে, ততই যেন ওর ভাবনাটা আরো জেঁকে বসছে। তাড়াতাড়ি অফিসের কাজ শেষ করে রাহার সাথে দেখা করতে গেলাম। মেয়েটার আগে ফুলে আছে, কোন কিছুতেই ওর রাগ কমছে না। শেষে উপায়ন্তর না দেখে শপিংয়ে নিয়ে গেলাম। মেয়েরা যতই রেগে থাকুক না কেন, শপিং করলেই তাদের মন মেজাজ একদম ফুরফুরে হয়ে যায়। আজ অনেকদিন পর রাহাকে এতটা সময় দিলাম। রাতে খাবার টেবিলে মা আবার স্নিগ্ধার কথা তুলল। আমি কিছু না বলে মায়ের কাছ থেকে ওর নাম্বার নিলাম। রাত প্রায় 11টা বাজে। কল দিব কি দিব না ভাবতে ভাবতে কল দিয়েই বসলাম। এর মাঝে কয়েকবার ডায়াল করেও কেটে দিয়েছি। দুবার রিং হতেই রিসিভ হলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মিস স্নিগ্ধা বলছেন? জি। আপনি কে? আমি মিসবাহ, মুনাওয়ার মিসবাহ। সেদিন যার সাথে আপনি দেখা করতে গিয়েছিলেন। ওহ হ্যাঁ, চিনতে পেরেছি। কিন্তু আপনি হঠাৎ করে আমাকে কল দিলেন যে? আপনি সেদিন কথা শেষ না করে চলে গিয়েছিলেন কেন? এটা জানতে কল দিয়েছেন? না, আরো অনেক কিছু। এই কথা কেন বললাম নিজেও জানি না। মানে? কিছু না। শুনুন, একজনের ক্যারেক্টার দিয়ে কখনো অন্যজনকে জাজ করবেন না। আমি জানি না আপনার সাথে যাদের দেখা হয়েছে তারা কেমন, আর জানতেও চাই না। কিন্তু আমাকে আপনি অন্য সবার মতো করে ভাববেন না। আচ্ছা, আপনার কেন মনে হলো যে আমি আপনাকে এই কারণে রিজেক্ট করেছি? তাহলে কি আপনি আমাকে রিজেক্ট করেননি? মেয়েটার এমন প্রশ্নে আমি থতমত খেয়ে গেলাম। নিজের কথায় শেষে কিনা নিজেই ফেঁসে গেলাম। এবার কি বলি? কি হলো, চুপ করে আছেন যে? আপনি সেদিন আমায় কোন কথা বলার সুযোগ দিয়েছিলেন কি? তাহলে রিজেক্ট করার কথা আসলো কোথা থেকে? আসলে আমি ভেবেছিলাম আপনিও হয়তো। আপনার সাহস কি করে হলো আমার সম্পর্কে এমনটা ভাবার? বলেই টুস করে ফোনটা কেটে দিলাম। আমি নিজেও জানি না ওই মেয়ের কথায় আমার এত রাগ লাগছে কেন। কিছুক্ষণ বাদেই আবার ফোনটা তীব্র গতিতে বেজে উঠল। কিন্তু এবার স্নিগ্ধার ফোন রাখতেই রাহার ফোন আসলো। আমি লম্বা একটা নিঃশ্বাস নিয়ে রিসিভ করলাম। ভাগ্যিস একটু আগে ফোন দেয় নাই। ওয়েটিং পেলেই আমাকে রিমান্ডে নিত। অনেকক্ষণ রাহার সাথে কথা বললাম, তবুও মনের ভিতরের অস্থিরতা কেন যেন কমছে না। আমার চোখের সামনে শুধু স্নিগ্ধার সেই দরদ মাখা মুখটা ভেসে উঠছে। কিন্তু আমি কেন ভাবছি? আমি তো ওকে নিয়ে ভাবতে চাই না। আমার সাথে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। উঠে বারান্দায় এসে দাঁড়ালাম। পুরো শহর যেন নিস্তব্ধতায় ছেয়ে গেছে। দূর থেকে কুকুরের ডাক ভেসে আসছে। সিগারেট খাওয়ার অভ্যাস আমার কোন কালেই ছিল না। শুনেছি নিকোটিনের ধোঁয়ায় নাকি সব ক্লান্তি, অস্থিরতা দূর হয়ে যায়। একবার বন্ধুদের পাল্লায় পড়ে এর স্বাদ নিয়েছিলাম। এক টান দিতেই আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। ওই দিনের পর থেকে সিগারেটের সাথে সাথে সেই বন্ধুদের সঙ্গ ত্যাগ করেছিলাম। কি রে, এত সকাল সকাল কোথায় যাচ্ছিস? ওহ মা, সরি, তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম। নতুন একটা টিউশন পেয়েছি, সেখানেই যাচ্ছি। তোকে কতবার বলেছি এইসব টিউশন ছাড়। আমি এখনো বেঁচে আছি। তোকে চালানোর মতো ক্ষমতা আমার আছে।
তুমি আর কতদিন কষ্ট করবে মা? এখন সময় এসেছে আমার দায়িত্ব নেয়ার। আর যাদের মাথার উপরে বাবার ছায়া নেই, তাদের জীবনে স্ট্রাগলের শেষ নেই। মুনতাহা। উফ মা, তুমি কথায় কথায় এত ইমোশনাল হয়ে যাও কেন বলো তো? মুনতাহা আসলে চোখ মুছল। আচ্ছা মা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। আরে খেয়ে তো যা, এভাবে খালি মুখে যেতে হয় না। মুনতাহা পিছন থেকে ডেকে বলে। সময় নেই মা, বাহিরে খেয়ে নিব। আল্লাহ হাফেজ। মুনতাহাকে একবার জড়িয়ে ধরে এক ছুটে বেরিয়ে গেল। বিকাল 5টায় অফিস শেষ করে বের হলাম। আজকে প্রচুর কাজের চাপ ছিল। এখন উদ্দেশ্য টঙের চা। এই মুহূর্তে এক কাপ চায়ের ভীষণ প্রয়োজন অনুভব করছি। চা খেতে খেতে হঠাৎ এক দৃশ্য দেখে চোখ আটকে যায়। রাস্তার ধারে ছোট ছোট ছেলে মেয়েদের সাথে খেলছে একটি মেয়ে। কি সুন্দর সেই দৃশ্য! দেখেই বোঝা যায় এরা সবাই পথশিশু। একটু ভালো করে তাকাতেই দেখলাম মেয়েটা আর কেউ নয়, স্নিগ্ধা। বাচ্চাদের সাথে কি সুন্দর করে হাসছে। আমি এক ধ্যানে সেদিকে তাকিয়ে আছি। কে বলবে এই মেয়ের মনে এত কষ্ট লুকিয়ে আছে। চট করে ফোন থেকে এই দৃশ্যটি ক্যাপচার করে নিলাম। আমার চা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। বিল মিটিয়ে ওইদিকে অগ্রসর হই। কিন্তু আমি যাওয়ার আগে স্নিগ্ধা রিকশায় উঠে চলে যায়। বাচ্চাগুলো স্নিগ্ধার প্রশংসায় ভাসছে। জানি না কেন, তবে মনে মনে এক অন্যরকম ভালো লাগা কাজ করছিল। রাতে বিছানায় শুয়ে ছবিটা দেখছিলাম। তখনই খেয়াল আসে, দেখি তো স্নিগ্ধার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কিনা। আর পেয়ে গেলাম। আমি ছবি সেন্ড করে অপেক্ষা করতে থাকলাম। ঠিক 2 মিনিট পরেই কল আসলো। আপনি কোথায় পেলেন এই ছবি? সেটা জানা কি খুবই জরুরি? খুব জরুরি না হলে জরুরি তো বটে। তাই নাকি? জি। এখন বলেন কোথায় পেলেন এই ছবি? রাস্তার ধারে। মানে? হ্যাঁ, রাস্তার ধারেই পেয়েছি। আপনি ওখানে ছিলেন তাই না? হা হা হা। হাসছেন কেন আপনি? আমি কি হাসির কিছু বলেছি? না, কিছু না। আপনার অফিস তো ওখানেই তাই না? বাহ, আমার সম্পর্কে তো ভালোই খোঁজ খবর নিয়েছেন দেখছি। আপনার বায়োতে অফিসের নাম লেখা ছিল। আর ওই অফিস তো ওখানেই। আপনি তো খুব ইন্টেলিজেন্ট। ব্যঙ্গ করছেন আমাকে? এই না না, সেই সাহস কি আমার আছে? আরো কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম। আমি কেন স্নিগ্ধার সাথে এত কথা বলছি নিজেও জানি না। তবে ওর সাথে কথা বললে এক অন্যরকম ভালো লাগা কাজ করে। এখন রোজই স্নিগ্ধার সাথে কথা হয়। বলতে গেলে ওর সাথে কথা না বললে আমার ঘুম হয় না। রাহার সাথে কথা বললে আমার ভালো লাগে। কিন্তু স্নিগ্ধার সাথে কথা বললে শান্তি অনুভব হয়। আমি দেখা করতে চাইলে ও রাজি হয়ে যায়। আমরা লেকের পাড়ে বসে আছি। আজ স্নিগ্ধা খোলা চলে এসেছে। বাতাসে চুলগুলো উড়ে বারবার ওর মুখে পড়ছিল। নিজ হাতে ওর উড়ন্ত চুল সরিয়ে দিতে ইচ্ছে করছিল, কিন্তু সেটা সম্ভব নয়। আমি ঝালমুড়ি নিয়ে আসি। দুজনে অনেকক্ষণ গল্প করি। মেয়েটা কথায় কথায় খিলখিল করে হাসে। হাসলে তাকে অপূর্ব লাগে। আমি মুগ্ধ নয়নে শুধু তাকিয়ে থাকি। সন্ধ্যা হয়ে আসলে স্নিগ্ধাকে ওর বাসায় পৌঁছে দিয়ে আমিও চলে আসি। স্নিগ্ধা মায়ের জন্য কয়েকটা শাড়ি কিনতে এসেছে। প্রয়োজন ছাড়া সে কখনো নিজের জন্য কিছুই কিনবে না। তার সবটুকু চিন্তা শুধু স্নিগ্ধাকে নিয়েই। মুনতাহার শাড়িগুলো অনেকটা পুরনো হয়ে গিয়েছে। তারপরও সেই শাড়ি পরেই নির্দ্বিধায় স্কুলে যায়। তাই তো আজ স্নিগ্ধা নিজে মায়ের জন্য শাড়ি কিনতে এসেছে। ও হ্যাঁ, মুনতাহা একজন স্কুল শিক্ষিকা। শাড়ির দোকান থেকে বের হতেই অন্য দোকানে চোখ যায়।
সেখানে কাউকে দেখতেই ওর দুটো চোখ ঝাপসা হয়ে আসে। স্নিগ্ধার বাবা আনোয়ার হোসেন তার অন্য ছেলে মেয়েদের নিয়ে শপিং করছেন। কত হাসি খুশি সে তাদের সাথে। তার যে আরো একটি সন্তান আছে সেই ব্যাপারে তার কি খেয়াল আছে? সে কি জানে স্নিগ্ধা একটুখানি বাবার আদর পাওয়ার জন্য কতটা ছটফট করছে? স্নিগ্ধার খুব ইচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর জানার। ধীর পায়ে সেদিকে যেতে থাকে স্নিগ্ধা। হঠাৎ কারো সাথে ধাক্কা লেগে ব্যাগগুলো পড়ে যায় হাত থেকে। হেই ইউ, অন্ধ নাকি চোখে দেখতে পাও না? আনোয়ার হোসেন মেয়েকে থামিয়ে দূরে সরিয়ে দিলেন। আহা, মামুনি এভাবে কাউকে বলতে হয় না। স্নিগ্ধার দিকে তাকিয়ে বলে, কিছু মনে করো না মা, ছোট মানুষ তো, তাই কি বলতে কি বলে ফেলেছে। না না, ইটস ওকে, আমি কিছু মনে করিনি বা। আঙ্কেল, বাবা বলতে গিয়েও আঙ্কেল বলল। স্নিগ্ধা ব্যাগগুলো তুলে দ্রুত স্থান ত্যাগ করে। আর কিছুক্ষণ এখানে থাকলে নিজেকে সামলাতে পারত না। আনোয়ার হোসেনের মনে স্নিগ্ধার জন্য কেমন একটা টান অনুভব হয়। মনে হচ্ছে যেন খুব কাছের কেউ। কত মায়াবী, সরল সেই চেহারা। মেয়ের ডাকে ভাবনা থেকে বেরিয়ে আসেন তিনি। আজ স্নিগ্ধা কেমন যেন নিশ্চুপ হয়ে আছে। অন্যদিনের মতো উচ্ছ্বাস নেই মনে। কিছু বললে তার হুহা জবাব দেয় শুধু। বুঝতে পারলাম কিছু হয়েছে। কয়েকবার জিজ্ঞেস করতেই ডুকরে কেঁদে উঠল। আমি ঘাবড়ে গেলাম কিছুটা। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। স্নিগ্ধা, কি হয়েছে? কি হয়েছে আমাকে বলো। কয়েকবার জিজ্ঞেস করতেই জবাব আসলো। আচ্ছা, আমার বাবার কি একবারের জন্য আমার কথা মনে পড়ে না? তার কি ইচ্ছে হয় না আমাকে দেখার? আচ্ছা, আমি কি দেখতে খুবই খারাপ বলুন না? আমি কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। একজন সন্তানের জীবনে তার বাবার প্রয়োজনীয়তা কতটুকু তা আমি খুব ভালো করেই জানি। আমার যখন 10 বছর বয়স তখন আমার বাবা পরপারে পাড়ি জমান। কিন্তু বাবা থেকে না থাকার কষ্টটা সহ্য করা যায় না। বহু কষ্টে স্নিগ্ধাকে শান্ত করলাম। অনেক রাত পর্যন্ত কথা হলো আমাদের। অনেকক্ষণ চেষ্টার পর মুখে একটুখানি হাসি ফুটল। ফোন রেখে ঘর জুড়ে পায়চারি করছি। কেমন যেন অস্থিরতা অনুভব করছি। আমি কি স্নিগ্ধার প্রতি অ্যাটাচ হয়ে যাচ্ছি? না না, এটা হতে পারে না। আমি তো রাহাকে ভালোবাসি। আমি ওকে ঠকাতে পারবো না। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমার মাথা কাজ করছে না। রাহার সাথে এই বিষয়ে কথা বলা দরকার। চলো আমরা বিয়ে করে ফেলি। কি হো হো, বিয়ে? এত অবাক হওয়ার কি আছে রাহা? বিয়ে তো করতেই হবে। আমি এই মুহূর্তে তোমাকে বিয়ে করতে পারবো না। মানে কি বলছো তুমি এসব? বিয়েতে সমস্যা কি? আছে অনেক সমস্যা, তুমি বুঝবে না। আমি সেটাই জিজ্ঞেস করছি, কি সমস্যা? আমি স্ট্যাবলিশড, তোমার পড়াশোনা শেষ। তাহলে সমস্যা কোথায় প্লিজ বলবে। দেখো মিসবাহ, মাত্র 6 মাসের সম্পর্কে আমি কাউকে কিভাবে বিয়ে করি বলো? আমার এখনো অনেক কিছু ভেবে দেখার আছে। ওয়েট, কি বললে তুমি? তোমার ভাবতে হবে? তুমি এখনো বলছো যে তোমার ভাবতে হবে? আমরা দুজন দুজনকে ভালোবাসি। এখানে ভাবাভাবির কি আছে আমি তো এটাই বুঝি না। নাকি তুমি আমাকে ভালোই বাসনি? শেষের কথাটা একটু উচ্চস্বরেই বললাম। দেখো আমি কোন সিন ক্রিয়েট চাই না। তোমার যা ইচ্ছা ভাবতে পারো। এই বলে রাহা উঠতে যেতে নিল। আমি পেছনে থেকে ওর হাত টেনে ধরলাম। তাহলে তুমিও শুনে রাখো, যার আমাকে বিয়ে করতে হলে ভাবতে হবে, তার সাথে আমি আর কোন সম্পর্ক রাখতে চাই না। রাহা কিছু না বলে আমার হাত ঝাড়ি মেরে চলে গেল। আমি 2 হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছি। রাতে ঘর জুড়ে পায়চারি করছি আর রাহার কথা ভাবছি। ও কিভাবে আমার সাথে এমনটা করলো? তবে কি আমি শুধুই ওর টাইম বাঁচিলাম?
না, আমি আর কিছু ভাবতে পারছি না। আজকে স্নিগ্ধাকেও কল দিলাম না। আমার কিছুই ভালো লাগছে না। কেমন একটা দ্বিধার জালে আটকে আছি। দুই হাত দিয়ে মাথার চুল চেপে ধরে আছি। আপাতত মাথা থেকে সব চিন্তা বাদ দিয়ে অফিসের কিছু কাজ ছিল তাই করতে বসলাম। প্রায় একটা অবধি কাজ করলাম। এরপর ল্যাপটপ রেখে ঘুমাতে গেলাম। অন্য সময় যখন আমাদের কোন কিছু নিয়ে ঝগড়া হয় তখন রাহা ফোন করে আমাকে পাগল করে ফেলে। আজকে একটা মেসেজ অবধি দেয়নি। বুঝতে পারলাম হয়তো ওর কাছে আমার প্রয়োজন ফুরিয়ে গিয়েছে। কথাটা ভেবেই কেন জানি খুব হাসি পেল। আজ শুক্রবার। মুন্তাহা সকাল সকাল উঠে রান্না শুরু করে দিয়েছে। আজ সারাদিন সে এটা ওটা বানাতেই থাকবে। প্রতি শুক্রবারই তিনি স্নিগ্ধার পছন্দের সব খাবার রান্না করেন। কারণ সপ্তাহে এই একটা দিনই আছে যেদিন তিনি মেয়েকে সময় দিতে পারেন। স্নিগ্ধা পেছনে থেকে এসে মাকে জড়িয়ে ধরল। ঘুম ঘুম কণ্ঠে বলে, আই লাভ ইউ মা। মুন্তাহা মুচকি হাসি দিয়ে বাম হাত ঘুরিয়ে স্নিগ্ধার গালে হাত বুলিয়ে জবাব দেয়, আই লাভ ইউ টু সোনা। এরপর মা মেয়ে মিলে সকালে নাস্তা করে নেয়। বিকেলের দিকে স্নিগ্ধা ওর মাকে নিয়ে পার্কে হাঁটতে বের হয়। প্রতি সাপ্তাহিক ছুটির দিনই এমন করে। মা মেয়ে মিলে অনেক গল্প করে। দুজনে একসাথে বাদাম, আইসক্রিম, হাওয়াই মিঠাই আরো অনেক কিছু খায়। তখন এই দুজনকে দেখে মনে হবে এদের চাইতে সুখী মনে হয় এই পৃথিবীতে আর কেউ নেই। আমার কাঠগোলাপ গাছে আজ ফুল ফুটেছে। আমার ফুল গাছের প্রতি তেমন কোন আকর্ষণ নেই, কিন্তু সেদিন রাস্তার ধারে ফুটন্ত কাঠগোলাপ গাছ দেখে হঠাৎ করেই খুব ভালো লেগেছিল। কোন কিছু না ভেবেই একটা ছোট্ট গাছ কিনে ফেলি। তবে অবাক করার বিষয় হলো রাহার কাঠগোলাপ পছন্দ ছিল না। শুনেছি মেয়েদের নাকি কাঠগোলাপ অনেক পছন্দের, কিন্তু ও কেন জানি একদমই অপছন্দ করত। যাই হোক, আজকে ফুল ফুটতে দেখে অনেক ভালো লাগছে। সেই সাথে মন খারাপটা হঠাৎই গায়েব হয়ে গেল। আমি কাঠগোলাপের একটা ছবি তুলে স্নিগ্ধাকে পাঠালাম। কেন এমনটা করলাম নিজেও জানি না। একটু পরেই রিপ্লাই আসলো, ওয়াও, এটা আপনার গাছ। মাশা আল্লাহ, মাশা আল্লাহ, কি সুন্দর। স্নিগ্ধার মেসেজ পড়ে আমি মুচকি হাসলাম। জানতে পারলাম ওর কাঠগোলাপ খুব পছন্দের। অনেক চেষ্টা করেছে কিন্তু কিছুতেই ওর এই গাছ থাকে না। হয়তো শুকিয়ে যায়, নয়তো ফুল ফোটে না। পরে রাগ করে হাল ছেড়ে দিয়েছে। অনেকগুলো দিন পার হয়ে গিয়েছে। রাহার সাথে আর কথা হয়নি আমার। কিন্তু এর মাঝে স্নিগ্ধার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। রোজই কথা হয় আমাদের। স্নিগ্ধা ওর মনের প্রায় সব কথাই আমাকে বলে। মাঝে মাঝে বাবার প্রতি অভিমান হলে কান্নাও করে। বাবাকে নিয়ে অনেক অভিযোগ অভিমান জমে আছে ওর মনে। আমি নিশ্চুপ শ্রোতার ন্যায় শুনে যাই শুধু। ফেসবুক স্ক্রল করছি, হঠাৎ একটা ছবি দেখে চমকে গেলাম। রাহার বান্ধবী আমার ফ্রেন্ড লিস্টে ছিল। ওর আইডি থেকে রাহার বিয়ের বেশ কিছু ছবি আপলোড করেছে। সবগুলো ছবিতেই রাহাকে বেশ হাসি খুশি দেখাচ্ছে। গায়ে বেশ দামি জুয়েলারি, হাতে একটা দামি ডায়মন্ডের রিং। ওকে দেখে খুব খুশি মনে হচ্ছে। আমি ফেসবুক থেকে বের হয়ে ফোনটা পকেটে রাখলাম। আজ অফিসে তেমন একটা কাজ নেই তাই তাড়াতাড়ি বের হয়ে আসলাম। টং দোকানে বসে চা খাচ্ছিলাম। এমন সময় দেখলাম স্নিগ্ধা রিক্সা করে যাচ্ছে। সাথে একটা ছেলেও আছে। ছেলেটার সাথে বেশ হেসে হেসেই কথা বলছে, আবার গাল টেনে দিচ্ছে মাঝে মাঝে। রাহার ব্যাপারটা শুধু মাথায় ঘুরপাক খাচ্ছে। ও আমাকে এত বড় একটা ধোঁকা কি করে দিল। আমার প্রচন্ড রাগ হচ্ছে। তখন ছবিগুলো দেখে এতটা রাগ লাগেনি যতটা এখন লাগছে। রাতে খাওয়া হয়নি। মাকে একটা অজুহাত দেখিয়ে দিয়েছি। আমি রাহার আইডিতে গেলাম, দেখলাম আমাকে আগেই ব্লক করে দিয়েছে। এরপর ফেক আইডি থেকে ঢুকলাম। যা দেখলাম তাতে আমার চোখ ছানাবড়া দিয়ে গেল। প্রোফাইলে ওর আর ওর বরের ছবি। ক্যাপশনে দেয়া অবশেষে সব মান অভিমান ভেঙে সে আমার হলো। আমি সাত পাঁচ না ভেবে রাহার বান্ধবীকে নক করলাম।
দেখি সাথে সাথে রিপ্লাই আসলো। ও আমাকে রাহার ব্যাপারে সবকিছু বলে দিল। আসলে রাহার এক ছেলের সাথে 7 বছরের দীর্ঘ একটা সম্পর্ক ছিল। কোন একটা কারণে ওদের ব্রেকআপ হয়ে যায়। এরপরই আমাদের পরিচয় হয়। ছেলেটা এতদিন দেশের বাইরে ছিল। কিছুদিন আগে দেশে ফিরেই ওদের বাসায় বিয়ের প্রস্তাব দেয়। রাহা সেই ছেলেটাকে আজও ভালোবাসে, তাই রাজি হয়ে যায়। সবকিছু শুনে আমি স্তব্ধ হয়ে গিয়েছি। ও কিভাবে পারলো আমার সাথে এমনটা করতে? ওর এরকম একটা সম্পর্ক ছিল, আমাকে যদি একবার বলতো আমি নিজে ওদের মিলিয়ে দিতাম। এখন আমার কাছে সবকিছু পরিষ্কার লাগছে। আমি যখনই রাহার সাথে একটু রোমান্টিক মুড নিয়ে কথা বলতাম তখনই ও অন্যমনস্ক হয়ে যেত আর সেখান থেকে রাগ করে চলে যেত। তখন ভাবতাম হয়তো লজ্জা পাচ্ছে। এখন বুঝতে পারছি ওর এমন আচরণের কারণ। রাহার কথা ভাবছিলাম এমন সময় স্নিগ্ধার কল আসলো। প্রতিদিন রাহার নাম্বার থেকে কল আসলে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠত, কিন্তু আজ রাগ লাগছে। প্রথমে রিসিভ করলাম না। কিছুক্ষণ পর আবার কল দিল। রিসিভ করতেই সালাম দিল। আমি সালামের জবাব দিয়ে বললাম, হ্যাঁ বলো, কেমন আছেন? জি ভালো। কিছু কি হয়েছে? আমার আবার কি হবে? রেগে আছেন কেন তাহলে? কে বললো আপনাকে আমি রেগে আছি? আর রেগে থাকলেই বা আপনার কি? আপনি যান না, গিয়ে রিক্সাতে ঘুরুন। অনেকটা রাগ নিয়ে বললাম কথাগুলো। কিন্তু ও আমার কথা শুনেই উচ্চস্বরে হাসতে লাগলো। আজব, আমি কি হাসির কিছু বলেছি? ও মাই গড, আপনি হাসির জন্য কথা বলতে পারছে না। এবার আমার প্রচন্ড রাগ হচ্ছে। বাই দা ওয়ে, আপনি কি জেলাস? আমি কেন জেলাস হব? মম। তা ঠিক, আপনি কেনই বা জেলাস হবেন? তবে তবে কি? আরে বুদ্ধু, ওটা আমার মামাতো ভাই ছিল। ওর সামনে এইচএসসি পরীক্ষা, এর জন্য একটু নার্ভাস ছিল। তাই রিল্যাক্স করাতে ওর সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম। এবার আমার কপাল থেকে ভাঁজ সরলো। সাথে লজ্জাও পেলাম। আর আমি কি নাকি ভাবছিলাম। এরপর কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম। আশ্চর্য, আমার এখন আর কোন রাগ লাগছে না। কিছুক্ষণ আগেও আমি রাহার উপরে অনেক রেগেছিলাম। এরপর নিজেকে নিজে প্রশ্ন করলাম, আসলেই কি আমি রাহার উপরে রেগেছিলাম? আমার রাগ কার উপরে ছিল? রাহা নাকি স্নিগ্ধা? রাহার ঘনিষ্ঠ কত ছেলে বন্ধু ছিল, তাদের সাথে এদিক ওদিক যেত। কই, আমার তো কখনো এমন খারাপ লাগেনি। কিন্তু আজ স্নিগ্ধার পাশে কোন ছেলেকে দেখে এতটা খারাপ কেন লাগছে? সৌন্দর্য এবং আধুনিকতার শুধু মোহে পড়া যায়। আসলে আমরা জীবন সঙ্গী হিসেবে এমন কাউকে চাই যার প্রতি মোহনময় ভালোবাসা কাজ করে, যার সাথে কথা বললে মানসিক শান্তি পাওয়া যায়, যাকে নির্দ্বিধায় সবকিছু বলা যায়, চোখ বন্ধ করেও যাকে গভীরভাবে অনুভব করা যায়। তবে কি আমি স্নিগ্ধাকে ভালোবেসে ফেললাম? আমার মন এবং মস্তিষ্কের সাথে যুদ্ধ চলছে। মস্তিষ্ক বলছে স্নিগ্ধা শুধুই আমার বন্ধু, আর মন বলছে ও আমার বন্ধুর চেয়ে অনেক বেশি কিছু। এভাবে কয়েকদিন কেটে গেল। ধীরে ধীরে আমি উপলব্ধি করলাম রাহার উপরে যা ছিল তা শুধুই আমার মোহ ভালোবাসা নয়। কিন্তু সত্যিকারের ভালো আমি স্নিগ্ধাকে বেসেছি। রাহার উপর যত ক্ষোভ ছিল নিমিষেই তা দূর হয়ে গেল। ও ওর সত্যিকারের ভালোবাসার মানুষের কাছে গিয়েছে। মন থেকে চাই সারা জীবন সুখে থাকুক। তবে একটু খারাপও লাগছে। ও আমাকে একবার জানাতে পারতো সবকিছু। যাই হোক, এখন রাহার চিন্তা মাথা থেকে পুরোপুরি বের করে দিলাম। এরপর স্নিগ্ধার নাম্বার ব্লক করে দিলাম। মনে মনে একটু হাসলাম। এরপর স্নিগ্ধার নাম্বার ব্লক করে দিলাম। মনে মনে একটু হাসলাম। আজকে ছুটির দিন। বিকেলে মা ঘুমাচ্ছে, আমি চুপি চুপি রান্নাঘরে গেলাম। মায়ের জন্য চা আর স্ন্যাক্স তৈরি করলাম। অনেকদিন পর আজ মায়ের জন্য নিজ হাতে কিছু বানালাম। কলেজ লাইফে প্রায়ই আমি বিকেলের নাস্তা তৈরি করতাম। এখন তো সময় পাই না।
আমি মায়ের রুমের টেবিলের উপর ট্রেতে করে সব নিয়ে রাখলাম। শব্দ পেয়ে মা উঠে গেল, হাত ধরে নিজের পাশে বসিয়ে কপালে চুমু এঁকে দিল। অনেকদিন পর আজ মায়ের সাথে মন খুলে গল্প করলাম। আজ ছুটির দিন, কিন্তু স্নিগ্ধা সারাদিন অনেক ব্যস্ত ছিল। সারা সপ্তাহের জমানো কাজ ছুটির দিনেই করতে হয়। এছাড়াও আজকে একটু বাড়তি কাজ ছিল। রাত প্রায় 12টা বাজে। স্নিগ্ধা ফোন হাতে নিতেই অবাক হয়ে গেল। এত রাত হলো অথচ এখন পর্যন্ত মিসবাহর একটা কলও আসলো না। সাথে কিছুটা চিন্তাও হলো। তাড়াতাড়ি মিসবাহর নাম্বারে ডায়াল করলো, কিন্তু বারবার ব্যস্ত বলছে। হোয়াটসঅ্যাপে ঢুকতেই দেখতে পেল ব্লক করে রেখেছে। স্নিগ্ধা একটু নয় বেশ খানিকটা অবাক হলো। হঠাৎ ব্লক করার কারণ ভেবে পাচ্ছে নাও। 2 দিন পর। স্নিগ্ধা এই দুদিনে অনেকবার মিসবাহর নাম্বারে ডায়াল করেছে, কিন্তু প্রতিবারই নিরাশ হয়েছে। রাতে মুনতাহা আসলো ওর ঘরে। কিছুক্ষণ আদর করলো মেয়েকে। এরপর জানালো আগামীকাল স্নিগ্ধাকে দেখতে আসবে। যদি পছন্দ হয় তাহলে কালই বিয়ে হবে। এতে স্নিগ্ধার কোন আপত্তি আছে কিনা জিজ্ঞেস করে। ও মাথা নাড়িয়ে না বুঝায়। মুনতাহা লম্বা শ্বাস নিল। এটারই অপেক্ষা ছিল। মুনতাহা যেতেই স্নিগ্ধা দরজা আটকে কান্না শুরু করলো। স্নিগ্ধা মনে মনে মিসবাহকে ভালোবাসতে শুরু করেছিল। ভেবেছিল মিসবাহও হয়তো ওকে ভালোবাসে, কিন্তু নাও ভুল ছিল। পরদিন যথারীতি পাত্রপক্ষ স্নিগ্ধাকে দেখতে আসে। পাত্রের ওকে এতই পছন্দ হয় যে সেদিনই বিয়ে করে সাথে নিয়ে যায়। কবুল বলার সময় স্নিগ্ধার অনেক কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল বুকের ভিতর কেউ পাথর চাপা দিয়ে রেখেছে। বহু কষ্টে 3বার কবুল বলে। সাথে সাথে সবাই জোরে আলহামদুলিল্লাহ বলল। যাওয়ার সময় মাকে জড়িয়ে ধরে অনেক কান্না করে স্নিগ্ধা। মুনতাহা খুব কষ্টে নিজেকে সামলে মেয়েকে বিদায় দেন। এদিকে মিসবাহ রান্নাঘরে কফি বানাতে ব্যস্ত, আর ওদিকে স্নিগ্ধা বাসর ঘরে ওর স্বামীর জন্য অপেক্ষা করছে। ফুলে সজ্জিত বিছানায় বসে আছে স্নিগ্ধা। গোলাপ এবং রজনীগন্ধার গন্ধে সারা ঘর মৌ মৌ করছে। মনের মধ্যে হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। এমন সময় দরজা ঠেলে কেউ ঘরে প্রবেশ করলো। মানুষটা যতই কাছে আসছে স্নেহার বুকের ধুকপুকানি ততই বেড়ে যাচ্ছে। উনি খাটের পাশে এসে দাঁড়ালেন। স্নেহা চোখ খিচে 2 হাত দিয়ে শাড়ির আঁচল খামচে ধরে রেখেছে। যখন অনেক সময় হয়ে যাওয়ার পরেও কোন সারা শব্দ পেল না, তখন ধীরে ধীরে চোখ খুলল। বেয়াদব মেয়ে, বাসর রাতে স্বামী ঘরে ঢুকলে যে সালাম করতে হয় তাও শেখনি। কণ্ঠ শুনে স্নেহা এক ঝটকায় ঘোমটা তুলে উপরে তাকালো। সামনে মিসবাহকে দেখে ওর বুকে ঝাঁপ দিল। আপনি খুব খারাপ। আমাকে ব্লক কেন করেছেন? যেন ফোন থেকে ব্লক করে নিজের ঘরে লক করতে পারি তাই। স্নেহার কানে ফিসফিস করে কথাটা বললাম। ও লজ্জায় আমাকে ছেড়ে দূরে গিয়ে দাঁড়ালো। ওকে লজ্জা পেতে দেখে আমি হাসছি। আমি জানতাম স্নিগ্ধা আমাকে পছন্দ করে, তাই ইচ্ছে করেই ওকে সেদিন ব্লক করেছিলাম। এরপর আমার মা এবং স্নিগ্ধার মায়ের সাথে পরিকল্পনা করে বিয়ের ডেট ফিক্স করি। বেচারি এতটাই অন্যমনস্ক ছিল যে কবুল বলার সময় বরের নামটাও খেয়াল করেনি। এরপর স্নিগ্ধাকে নিয়ে বারান্দায় গেলাম। পুরো বারান্দা জুড়ে রয়েছে ওর পছন্দের কাঠগোলাপ, নয়নতারা আর সাদা গোলাপ। ও তো খুশিতে আত্মহারা। আমি নীরবে ওর উৎফুল্লতা দেখছি শুধু। স্নিগ্ধাকে সাথে নিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে রবের দরবারে শুকরিয়া আদায় করলাম। শুরু হলো আমাদের জীবনের এক নতুন অধ্যায়। প্রতিজ্ঞা করলাম ওর জীবনের সকল অপূর্ণতা আমি দূর করব। সকালে ঘুম থেকে উঠে স্নেহাকে পাশে পেলাম না। ফ্রেশ হয়ে ডাইনিং এ আসতেই রান্নাঘর থেকে মা এবং স্নেহার হাসির আওয়াজ শুনতে পেলাম। আমি চুপ করে পিছন থেকে এক পলক দেখলাম। আমি তো এমনই একজনকে চেয়েছিলাম যে আমার মায়ের খেয়াল রাখবে। ছোটবেলা থেকেই দেখে আসছি মায়ের একটা মেয়ের কত শখ। কথায় কথায় বলতো, আজকে যদি আমার একটা মেয়ে থাকতো তাহলে এটা হতো ওটা হতো। আমার স্নেহার উপর যথেষ্ট বিশ্বাস আর ভরসা আছে। আমি জানি ও কখনোই আমার মাকে কষ্ট দিবে না। কিছুক্ষণ পরে টেবিলে নাস্তা আসলো।
মা নিজ হাতে আমাদের খাইয়ে দিল। খাওয়া শেষে স্নেহাকে নিয়ে মায়ের ঘরে যায়। আমার দাদির দেয়া বালা জোড়া ওর হাতে পরিয়ে দিল, সেই সাথে মায়ের যত গয়না ছিল তাও। স্নেহা প্রথমে কিছুই নিতে চায়নি, মা জোর করে পাঠিয়ে দিল। যেহেতু স্নেহা বাড়ির একমাত্র বউ, তাই মায়ের সবকিছুই এখন থেকে ওর। তবে স্নেহা গয়নাগুলো খুলে মায়ের কাছেই আমানত হিসেবে রেখে দিল। বলল ওর যখন দরকার হবে তখন নিয়ে নিবে। বিকেলে স্নেহাদের বাসায় গেলাম। ঘরে ঢোকা মাত্রই আমার শাশুড়ি তার মেয়েকে প্রায় 5 মিনিট বুকে জড়িয়ে রাখলেন। 25 বছরে এই প্রথম মেয়েকে ছাড়া থাকলেন তিনি। কিছু করার নেই, এটাই দুনিয়ার নিয়ম। ভেবেছি আমাদের বাসা এখানে শিফট করব। আমার অফিসও এখান থেকে খুব বেশি দূরে নয়। স্নিগ্ধাও যখন তখন নিজের মায়ের কাছে যেতে পারবে। আর মেয়ে কাছাকাছি থাকলে উনিও নিশ্চিন্তে থাকতে পারবেন। পরামর্শটা মাই আমাকে দিয়েছে। স্নিগ্ধা তো শুনে বেশ খুশি। পরদিন সকালে আবার বাসায় চলে আসলাম। অফিস থেকে 10 দিনের ছুটি নিয়েছিলাম আর মাত্র 5 দিন বাকি আছে। মা জোর করে আমাদের কক্সবাজার পাঠালেন। স্নিগ্ধা শাড়ি পরে সাগর পাড়ে দাঁড়িয়ে আছে। খোলা চুলগুলো বাতাসে এলোমেলো হয়ে যাচ্ছে। আমি মুগ্ধ নয়নে আমার প্রিয়তমার দিকে তাকিয়ে আছি। কাজের সূত্রে এর আগেও অনেকবার কক্সবাজার আসা হয়েছে, কিন্তু স্নিগ্ধা এই প্রথমবার আসলো, তাই ও খুবই এক্সাইটেড। আজ সারাদিন সাগর পাড়েই কাটালাম। বিকেলে হঠাৎ রাহাকে দেখতে পেলাম, সাথে ওর হাজবেন্ড। আমি ওর দিকে এগিয়ে গেলাম। আমাকে দেখে ও চলে যেতে নিলে যখন আমার বিয়ের কথা শুনল থেমে গেল। ও হয়তো ভাবেনি আমি এত জলদি বিয়ে করে নিব। ওর হাজবেন্ডের সাথেও পরিচয় হলো। আমরা একসাথে বসে কফি খেলাম। বিয়ের প্রথম রাতেই আমি স্নিগ্ধাকে রাহার ব্যাপারে সব বলে দিয়েছিলাম, কেননা আমি মিথ্যে দিয়ে কোন সম্পর্ক শুরু করতে চাইনি। রাহাও ওর হাজব্যান্ডকে আগেই সব জানিয়েছিল, তাই ওরা দুজনেই সবকিছু স্বাভাবিকভাবেই নিয়েছে। আমরা সেখানে আরো 3 দিন থাকলেও রাহারা তার পরের দিনই ফিরে গিয়েছে। ওরা 1 সপ্তাহ আরো 1 সপ্তাহ আগে এখানে এসেছিল। রাহা বলেছে সারা জীবন বন্ধু হয়ে পাশে থাকবে। আমাদের দুজনের মধ্যেই একটা অপরাধবোধ কাজ করছিল। এই সাক্ষাৎটা দূর করে দিল। ঢাকায় ফিরে আবারও ব্যস্ত হয়ে গেলাম। এর মাঝে অফিসের কাজের সূত্র ধরে এক লোকের সাথে পরিচয় হলো আমার, এবং তাড়াতাড়ি খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয় আমাদের মাঝে। স্নিগ্ধাকে নিয়ে আমি প্রায় গল্প করি তার কাছে। সে স্নিগ্ধার সাথে দেখা করতে খুবই ইচ্ছুক। আজ স্নিগ্ধার জন্মদিন। আমি সকাল সকাল অফিসের কথা বলে বাসা থেকে বের হয়েছি। আসার সময় দেখলাম স্নিগ্ধার মন খারাপ, কিন্তু মুখ ফুটে কিছুই বলল না। আমি বাসা থেকে বের হয়ে অফিসে না গিয়ে সোজা ছাদে চলে এলাম। নিজ হাতে পুরো ছাদ খুব সুন্দর করে সাজালাম। মা এবং আমি বুদ্ধি করে সব করেছি ওকে সারপ্রাইজ দিব বলে। বিকেলে দরজায় কলিং বেল বাজলো। মায়া স্নিগ্ধাকে বলল, দেখো তো বৌমা কে এসেছে। দরজা খুলে দেখলো একজন ডেলিভারি ম্যান পার্সেল হাতে দাঁড়িয়ে আছে। পার্সেলটা স্নিগ্ধার নামে এসেছে, কিন্তু স্নিগ্ধা তো কিছু অর্ডার করেনি। ডেলিভারি ম্যান বলল স্নিগ্ধার নামেই পার্সেল এসেছে। প্যাকেট খুলতেই দেখলো একটা সুন্দর শাড়ির সাথে ম্যাচিং জুয়েলারি। কিছুক্ষণ পর মিসবাহর কল আসলো, 1 ঘন্টার মধ্যে রেডি হয়ে নিচে আসো। স্নিগ্ধাকে কিছু বলার সুযোগ না দিয়েই আবার কেটে দিল। ততক্ষণে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। স্নিগ্ধা খুব সুন্দর করে সেজেছে। সি গ্রিন কালার শাড়ির সাথে হালকা সাজ। কোন এক অপ্সরার চাইতে কম লাগছে না ওকে। এই সি গ্রিন রংটা ওর খুব পছন্দের। মিসবাহর কথা মতো নিচে আসলো, কিন্তু কোথাও ওকে দেখতে পেল না। তাড়াহুড়োতে ফোনটাও আনতে ভুলে গেছে যে কল করবে। আমি একটু আড়ালে দাঁড়িয়ে ওকে উদ্বিগ্ন হতে দেখছিলাম। বারবার এদিক ওদিক তাকিয়ে আমাকে খুঁজছে। আর বেশি অপেক্ষা করানো ঠিক হবে না ভেবে সামনে আসলাম। আমাকে দেখে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। আমি মন খারাপের ভঙ্গি নিয়ে বললাম,
ভেবেছিলাম তোমাকে নিয়ে আজকে একটু বাইরে যাব, কিন্তু হুট করে একটা কাজ পড়ে গেল। আই অ্যাম সরি। ইটস ওকে, সরি বলার কিছু নেই। আগে আপনার কাজ সেরে আসুন, আমরা না হয় অন্য কোন দিন যাব। তুমি মন খারাপ করনি তো? আরে না পাগল, আপনি সাবধানে যান। মিসবাহকে বিদায় দিয়ে স্নিগ্ধা উপরে চলে আসলো। যেতে পারেনি এই জন্য মন খারাপ করেনি, কিন্তু ও এত সুন্দর করে সাজলো তবুও মিসবাহ একবারও ওর দিকে ভালোভাবে খেয়াল করলো না। মনে মনে ভীষণ অভিমান হলো ওর। সবকিছু খুলতে যাবে তখনই শাশুড়ির কল এলো। ভেবে পাচ্ছে না সেও তো বাসায় আছে, তাহলে কল কেন দিচ্ছে। তাড়াতাড়ি করে রিসিভ করলো। হ্যাঁ বৌমা, জলদি ছাদে আসো তো। এখানে। কথা শেষ না হতেই লাইন কেটে গেল। স্নিগ্ধা উদ্বিগ্ন হয়ে দ্রুত ছাদে গেল। ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। কয়েকবার মা মা করে ডাকলো, কিন্তু কারো কোন সাড়া পাচ্ছে না। হঠাৎই সবগুলো লাইট জ্বলে উঠল, আর সবাই একসাথে চিল্লিয়ে বলে হ্যাপি বার্থডে। সেখান স্নিগ্ধার মা আর ওর কাছের কিছু বান্ধবীরা ছিল, এমনকি রাহা আর ওর হাসব্যান্ডও এসেছে। খুশিতে ওর চোখে পানি চলে এলো। মায়া স্নিগ্ধার কাছে এসে বলে, তুমি কি ভেবেছিল আমরা ভুলে গেছি? স্নিগ্ধা এবার লজ্জা পেয়ে যায়। সবাই অট্টহাসিতে ফেটে পড়ে। একে একে সবাই ওর হাতে গিফট তুলে দেয়। সবশেষে আসে মিসবাহর পালা। আজকে আমার পক্ষ থেকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আপনি তো অলরেডি আমাকে সারপ্রাইজ করেছেন, আরও কি সারপ্রাইজ থাকতে পারে? সেটা না হয় নিজের চোখেই দেখে নাও। বলেই হাত দিয়ে পিছনের দিকে ইশারা করে। স্নিগ্ধা পিছনে তাকাতেই নিজের বাবাকে দেখতে পায়। মৃদু স্বরে উচ্চারণ করে বাবা। আনোয়ার হোসেন স্নিগ্ধার দিকে হাত বাড়িয়ে ছলছল চোখে বলে, মা আমার বাবার বুকে আসবে না? স্নিগ্ধা অমনি গিয়ে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তেই এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ যেন বাবা মেয়ের মিলনের এক সুন্দর মুহূর্ত। উপস্থিত সবার চোখে পানি। স্নিগ্ধা হাউমাউ করে কাঁদছে। এ কোন দুঃখের কান্না নয়, জীবনে প্রথমবার বাবার ভালোবাসা পাওয়ার আনন্দগুলো সব অশ্রু হয়ে ঝরছে। ফ্ল্যাশব্যাক। মিসবাহর ফোনের ওয়ালপেপারে ওর আর স্নিগ্ধার সুন্দর একটি ছবি দেয়া। একদিন আনোয়ার হোসেনের চোখ পড়তেই তিনি স্নিগ্ধাকে চিনে ফেলেন। ওয়ালপেপারের মেয়েটা কি তোমার স্ত্রী? জি আঙ্কেল। কিন্তু একে তো আমি কোথায় যেন দেখেছি। মনে করার চেষ্টা করতে থাকে। মিসবাহ ওর ফোন থেকে আরো কিছু ছবি বের করে দেখায়। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আমার সাথে একদিন শপিং মলে দেখা হয়েছিল। ভারী মিষ্টি মেয়ে, একদম আপনার মায়ের মতন, তাই না? মিসবাহর কথায় আনোয়ার বেশ হয়। মিসবাহ আবার বলে, মেহেরুন্নেসা। মেহেরুন্নেসা নূর। স্নিগ্ধার পুরো নাম মেহেরুন্নেসা নূর স্নিগ্ধা। আনোয়ারের কিছু পুরনো কথা মনে পড়ে যায়। তার মা যখন মুন্তাহার প্রেগন্যান্সির খবর জানতে পারেন খুব খুশি হয়েছিলেন। তার একটা নাতনির খুব শখ ছিল। সে বলেছিলেন, দেখো আমার নাতনি ঠিক আমার মতোই হবে, আর ওর নাম আমি আমার নামেই রাখবো। সত্যিই স্নিগ্ধা তার মায়ের মতোই হয়েছে। মুহূর্তেই আবেগাপ্লুত হয়ে যান তিনি। সেই সাথে তার মাঝে অপরাধবোধও কাজ করে। নিজের জেদের জন্য তিনি তার নিজের মেয়েকেই কষ্ট দিয়েছেন। স্নিগ্ধাকে দেখার জন্য ব্যাকুল হয়ে যান তিনি। পরক্ষণেই আবার ভাবেন, ও কি আমায় ক্ষমা করবে? মেনে নিবে তো আমায়? বাবা বলে কি ডাকবে? মিসবাহ তাকে আশ্বস্ত করে। আসলে মিসবাহ স্নিগ্ধার বাবাকে ফিরিয়ে আনতে চেয়েছিল, কিন্তু কিভাবে কি করবে বুঝতে পারছিল না। আর ভাগ্য দেখো, অফিসের কাজেই তার সাথে পরিচয় হলো। এই যেন মেঘ না চাইতে বৃষ্টির মতন। স্নিগ্ধার ফোনে আনোয়ার সাহেবের ছবি দেখেছিল, তাই চিনতে অসুবিধা হয়নি। আনোয়ার হোসেন মুনতাহার কাছে ক্ষমা চায়। মুনাতাহা জানায় সে তাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছেন। এসব কিছুই তার ভাগ্যে ছিল।
মুন্তাহা এত বছর পর নিজের বাবাকে ফিরে পেয়েছে, এটাই অনেক তার কাছে। ভালোভাবে সমস্ত আয়োজন শেষ হয়। মুন্তাহাকে আজকে থেকে যাওয়ার জন্য অনেক অনুরোধ করলেও তিনি থাকলেন না। সবাই চলে যেতে ওরা দুজন নিজেদের ঘরে চলে আসলো। বারান্দায় থাকা দোলনার উপরে মিসবাহর কাঁধে মাথা রেখে আছে স্নিগ্ধা। আজ আপনি আমার জীবনের সবচেয়ে বড় খুশিটা দিয়েছেন। আমার জীবনে আর কোন কিছু পাওয়া বাকি নেই। বিয়ের সময় কথা দিয়েছিলাম তোমার সমস্ত কষ্ট দূর করব, এবং আমি তারই চেষ্টা করছি মাত্র। একজন স্বামী হিসেবে নিজের স্ত্রীর খেয়াল রাখা আমার কর্তব্য। আজ আমিও আপনাকে একটা সারপ্রাইজ দিতে চাই। সারপ্রাইজ? স্নিগ্ধা মিসবাহর হাত নিয়ে ওর পেটে রাখে। আপনি বাবা হতে যাচ্ছেন মিসবাহ। স্নিগ্ধার বলা বাক্যটি যেন বারবার মিসবাহর কানে বাজছিল। ও সত্যি বাবা হচ্ছে। খুশিতে আত্মহারা হয়ে স্নিগ্ধাকে কোলে তুলে নেয়। তুমি ভাবতে পারবে না স্নিগ্ধা, আজকে তুমি আমাকে কত বড় একটা খুশির খবর দিলে। বিশ্বাস করো, আমার জীবনে আর কোনো অপূর্ণতা নেই। আমি আমার মায়াবতীকে পেয়ে গেছি, আমার সন্তান আসতে চলেছে। আর কি চাই জীবনে? অতীতের সব দুঃখ কষ্ট ভুলে শুরু হলো দুজনের জীবন এক নতুন মোড়। ভালো থাকুক ওরা। যার সাথে যার মনের মিল, তার সাথে ভাগ্যেরও মিল হোক। সমাপ্ত।